5 তরির কাছে অস্ত্র আছে, হতে পারে ধারালো একটি ছুরি কিংবা বাটালি, যা দিয়ে মানুষের তালুতে গোলাকারভাবে ফুটো করে দেয়া যায়। প্রশ্ন হচ্ছে তরি এই অস্ত্র পেল কোত্থেকে? হাসপাতালে রোগীদের নাগালে কোনো হাতিয়ার রাখার প্রশ্নই আসে না। তবে কি সেতারার কথাই সত্যি? তরি কি আসলেই কোনো বালাই, যে কিনা পশুর মতো গজরায়, যার গায়ে পাশবিক শক্তি, যে শেকল রেতি দিয়ে কাটলেও আধা ঘন্টা সময় লাগে, সেই শেকল সে একটানে ছিঁড়ে ফেলতে পারে? কে সে? সে কি চায়? ডাক্তার রহমান তার প্রত্যেকটি রোমকূপ দিয়ে বন্ধ হাসপাতালে এক পাশবিক শক্তির অশুভ অস্তিত্ব অনুভব করলেন, যে কিনা এক পাগলিনীর বেশ ধরে তীক্ষ্ণধার একটি অস্ত্র নিয়ে উন্মত্ত ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে রক্ত পিপাসা মেটাতে, যার কোনো যুক্তিবোধ নেই, নিজের পৈশাচিক উদ্দেশ্য ছাড়া আর কোনো কিছুই তার দৃষ্টিগোচর হয় না। কেউ একটু অসতর্ক হলেই সর্বনাশ, মাথার তালু দিয়ে চুইয়ে বেরিয়ে আসবে মগজ। নিজের ঘরে এসে ডয়ার খুলে রিভলভারটা বের করলেন ডাক্তার রহমান। তার চিকিৎসাধীন থাকা অবস্থায় একবার একজন রোগী আত্মহত্যা করেছিল। রোগীর আত্মীয় স্বজন ক্ষিপ্ত হয়ে তার পেছনে ভাড়াটে খুনি লেলিয়ে দিয়েছিল। আত্মরক্ষার্থে তখন তাকে অস্ত্রের লাইসেন্স করতে হয়। তবে রিভলভারটা ব্যবহার করার প্রয়োজন তার আজ অবধি হয়নি। আজও হয় কি না কে জানে। হয়তো আজকের জন্যই নিয়তি তাকে দিয়ে এটা কিনিয়েছিল। ম্যাগাজিনে গুলি ভরে রিভলভারটা লোড করলেন তিনি। হাতের মুঠোয় শক্ত করে সেটাকে চেপে ধরে মনে একটু জোর পেলেন ডাক্তার রহমান। একটা সিগারেট ধরালেন। দরজায় শব্দ হতেই পাই করে ঘুরে দাঁড়ালেন ডাক্তার রহমান। রিভলভারটা তাক করলেন শব্দের উচ্চ লক্ষ্য করে। না, তরি নয়। রিনা দরজা ধরে দাঁড়িয়ে আছে। দারোয়ানকে ফোন করেছ? প্রশ্ন করলেন ডাক্তার রহমান। রিনা কোনো জবাব দিল না। ডাক্তার রহমান লক্ষ্য করলেন রিনার ঠোঁট দুটো অল্প অল্প কাঁপছে। তার চোখ দেখে একটু আগে দেখা সেতারার বিস্ফারিত চোখ দুটো মনে পড়ল তার। কি হয়েছে রিনা? বলেই ডাক্তার রহমান দেখলেন রিনার মাথার ঠিক মাঝখান দিয়ে সিথি বেয়ে গাঢ় লাল রক্তধারা গড়িয়ে আসছে হিমালয় থেকে নেমে আসা কোনো সদ্যসৃষ্ট নদীর মতো। কপাল বেয়ে নাকের ডগায় এসে টপ টপ করে কয়েক ফোঁটা রক্ত মেঝেতে পড়ল। ডাক্তার রহমান কিছু বুঝে ওঠার আগে উপর হয়ে পড়ে গেল রিনা। সেই ধাক্কায় হলদেটে একটা দলা ছিটকে পড়ল মেঝেতে। তার মাথার তালুতে একটা ছিদ্র, আর হলদে জিনিসটা তার মগজ। ছুটে গিয়ে রিনাকে চিৎ করলেন ডাক্তার রহমান। ওর মাথাটা নিজের কোলে তুলে নিলেন। কিছু একটা বলতে চাইল রিনা, ব্যর্থ চেষ্টা। গুছিয়ে কথা বলতে হলে ঘিলু দরকার, যার অনেকটাই রিনা হারিয়েছে। কয়েক সেকেন্ড পরেই চিরতরে চলে গেল রিনা, সেই দেশে যেখানকার কথা তরি বলেছিল। বুকের ভেতরটা হাহাকার করে উঠল ডাক্তার রহমানের। তার এ দেশে আপন কেউ নেই। এই মেয়েটিকে তিনি নিজের মেয়ের মতো ভালোবাসতেন। মেয়েটি তা কোনোদিন জানতেও পারল না। তিনি জানেন মেয়েটির বাবা মা নেই, মামার কাছে মানুষ হয়েছে। সম্পূর্ণ নিজের চেষ্টায় এই পর্যন্ত এসেছিল সে। মামা মামি খুব একটা যত্ন করতো না হীরের টুকরো এই মেয়েটির। অবশেষে এই হাসপাতালে চাকরিটা নিয়ে এখানেই থাকা শুরু করলো। মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল তার ভালোবাসার মানুষটির সাথে। আর কোনো জায়গা না থাকায় হাসপাতালেরই একটি কক্ষে বিয়েটা হবে ঠিক হয়েছিল। ডাক্তার রহমান ঠিক করেছিলেন বিয়ের দিনই তিনি রিনাকে তার পিতৃস্নেহের কথাটা জানাবেন, আর তাকে বিয়েতে উপহার দেবেন একটি সোনার টিকলি। হায় নিয়তি! রক্তের টিকলি মাথায় নিয়ে চিরতরে ঘুমিয়ে পড়ল তার মেয়ে। নিয়তি মানুষকে নিয়ে নানান খেলা খেলে। জীবনটাকে ফুটবল বানিয়ে নিয়তি মাঝে মাঝে ফ্রি কিক দেয়। কখনো বল জালে ঢোকে, কখনো বা ক্রসবারের উপর দিয়ে চলে যায় সীমানার বাইরে। ডাক্তার রহমান স্পষ্ট টের পেলেন তার মুখের চামড়া তিরতির করে কাঁপছে। শরীরে রক্ত কুলকুল করে উঠে আসছে মাথার দিকে। তার প্রচণ্ড ইচ্ছে করতে লাগলো রিভলভারটা নিয়ে
পুরো হাসপাতালে চক্কর দেন আর দুমদাম এলোপাথারি গুলি ছোড়েন। পরক্ষণে নিজেকে সামনে নিলেন তিনি। মাথা ঠান্ডা রাখতে হবে। নিজেকে একটু ধাস্তস্ত হবার সময় দিলেন ডাক্তার রহমান। তারপর থানায় একটা ফোন করে ফোর্স পাঠাতে বললেন। থানা এখান থেকে বহু দূরে, মাঝখানে একটা নদী আছে। আজ রাতের মধ্যে আসতে পারবে কিনা কে জানে। দ্বিতীয় ফোনটা তিনি করলেন সিকিউরিটি গার্ড দুজনকে। গেটে ভালো করে তালা মেরে দুজনকেই উপরে আসতে বললেন। আরেকটা সিগারেট ধরিয়ে ঘন ঘন টান দিতে লাগলেন। গার্ড দুজন এসে সালাম ঠুকল। ডাক্তার রহমান বললেন, তোমার নাম তো আনোয়ার, আর তোমার সাইদুর। জি স্যার। তোমাদের অস্ত্র আছে না? আছে স্যার, এই যে রাইফেল। গুড। শোনো, আজ রাতে তোমাদের কাজ হচ্ছে পুরো হাসপাতাল টহল দেবে। আর তরিকে চেনো? আজ ভর্তি হয়েছে। চিনি স্যার। ওকে দেখা মাত্র গুলি করবে। স্যার। ডাক্তার রহমান এগিয়ে এসে সাইদুরের কপালের মাঝখানে নিজের তর্জনীটা ঠেসে ধরে চিবিয়ে চিবিয়ে বললেন, এইখানে গুলি করবে, এইখানে। পুরো ম্যাগাজিন খালি করবে, নইলে এই মেয়ে তোমাদের দুজনেরও ওই হাল করবে। রিনার লাশ দেখে শিউরে উঠল গার্ড দুজন। লাশটা মর্গে নিয়ে যাও। 9 নম্বর কেবিনে আরেকটা লাশ আছে, দেখো। তারপর যা বললাম তাই করো। খবরটা জিন্নাত আলীকে জানানো দায়িত্ব মনে করলেন ডক্টর রহমান। জিন্নাত আলী ঘটনার বৃত্তান্ত শুনে অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন। তার স্বপ্নের হাসপাতালে এরকম রক্তারক্তি তাকে প্রচণ্ড আহত করেছে। না দেখেও ডাক্তার রহমান বুঝতে পেরেছিলেন ফোনের ওপাশে জিন্নাত আলীর হাসি খুশি মুখটা যন্ত্রণা ক্লিষ্ট হয়ে উঠেছে। তিনি বললেন, আমি আসছি ডাক্তার রহমান। ডাক্তার রহমান বললেন, সেটা ঠিক হবে না স্যার। তরি মেয়েটা আপনাকে হন্য হয়ে খুঁজছে এবং তার হাতে মারাত্মক একটি অস্ত্র। আর সে কোনো সাধারণ মেয়ে নয় স্যার, তার গায়ে পাশবিক শক্তি। তবু আমি আসব ডাক্তার রহমান। আমাকে না পেয়ে সে অন্যদেরকে মেরে ফেলবে, এ আমি মেনে নিতে পারবো না। আমি এমন কোনো মহৎ ব্যক্তি নই যে আমার জন্য আপনারা জীবন উৎসর্গ করবেন। আমাকে পেলে যদি অন্যদেরকে সে রেহাই দেয় সেই ভালো। কিন্তু স্যার, আমি আর কতদিন ডাক্তার রহমান? বুড়ো হয়েছি। আপনার চেয়েও বেশ কয়েক বছরের বড় হব। আমার স্ত্রী ছাড়া আমার আর কেউই ছিল না। সে চলে গেছে নানান রকম দুষ্ট ব্যাধির আক্রমণে একেবারে শেষ হয়ে গেছি। সে চলে গেছে নানান রকম দুষ্ট ব্যাধির আক্রমণে একেবারে শেষ হয়ে গেছি। হাসপাতালটাকে আপনারাই তো এগিয়ে নেবেন। হাসপাতালের কোনো বদনাম হলে এটা বন্ধ করে দেয়া ছাড়া গতি থাকবে না। আমার স্বপ্ন বরবাদ হয়ে যাবে সেই সাথে। আর মেয়েটা আমাকে কি করে চেনে, কেনই বা আমার উপর এত আক্রোশ ওর, সেটাও আমি জানতে চাই। বুড়ো কুচকে ফোন রাখলেন ডাক্তার রহমান। জিন্নাত আলীর মতো ডাক সাইটে একজন শিল্পপতি যদি এই হাসপাতালে এসে খুন হয়ে যান, হাসপাতাল বন্ধ তো হবেই। সব স্টাফকে কাঠগড়ায় উঠতে হবে। আর ঘটনার যে নায়িকা, সে বিলকুল খালাস পেয়ে যাবে। পাগলের কোনো বিচার হয় না। রোগীকে সঠিকভাবে চিকিৎসা বা নিয়ন্ত্রণ করতে না পারার অপরাধে সকল ডাক্তার এবং নার্সের সশ্রম কারাদণ্ড এবং মানসিকভাবে বিকারগ্রস্ত হওয়াতে খুনিকে সসম্মানে পাঠিয়ে দেয়া হবে কোনো মেন্টাল হোমে। ব্যাস, মামলা ডিসমিস, আসামি খালাস। রাত সবে 1:30। এখনো পুরো রাতই বলতে গেলে পড়ে রয়েছে। বাইরের ওই নিরেট অন্ধকারের সাথে ভেতরের জেনারেটরের উজ্জ্বল আলোর বিশেষ কোনো তফাৎ খুঁজে পেলেন না ডাক্তার রহমান। আলো থাকা মানেই আলোকিত হওয়া নয়। বাইরের অন্ধকার শীত ও শীত জর্জর, আর ভেতরের অন্ধকার অভিশপ্ত। পাশবিক এক অমানিসা আজ মানব কল্যাণে নির্মিত এই মহৎ প্রতিষ্ঠানে। ছুটে ঘরে ঢুকলো আনোয়ার। চিতাবাঘে তাড়া করা কুকুরের মতো হাঁপাচ্ছে সে। চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। রাইফেলের বাটে হাত দুটো এত শক্ত হয়ে চেপে বসেছে যে শিরা নীল হয়ে ফুলে উঠেছে। কি হয়েছে আনোয়ার? কাপা গলায় বললেন ডাক্তার রহমান। সাইদুর কোথায়? সাইদুর রে মাইরা ফালাইছে স্যার, অপ্রকৃতিস্থের মতো বলল আনোয়ার। আমার বন্ধুরে মাইরা ফালাইছে? কে, তরি? হ স্যার।
তুমি ওকে দেখেছো? দেখেছি স্যার। ও মানুষ না স্যার। সাইদুরকে কিভাবে মেরেছে? গাইতি দিয়া স্যার। গাইতি পেল কোথায় ও? ও মানুষ না স্যার। কি বলছো? শয়তান স্যার, সাক্ষাৎ শয়তান। এদিকে এসো আনোয়ার, শান্ত হয়ে বসো। নাও পানি খাও। হ্যাঁ, এখন বলো কি হয়েছিল? সাইদুর আর আমি টহল দিতেছিলাম। আশেপাশে কেউ আসিল না স্যার। সব রোগীর ঘরে তালা মাইরা দিছি। আচমকা দেহি পনর হাত সামনে মাইয়াডা খাড়াই রইছে। আমার ঘরে দেইখা কইল, জিনা তালি কই? আমরা আপনার কথা মতো রাইফেল তাক করতে নিলাম। তার আগেই ও আমাকে এক হাত সামনে আইসা খাড়াইল। গাইতি দিয়ে এক কোপ মারল সাইদুরের মাথায়। আমি পালাইয়া আইছি। আপনিই কন স্যার, কোনো মানুষের বাচ্চা 1 সেকেন্ডে 15 হাত আগাইয়া আসতে পারে? মানুষ না স্যার, মানুষ না। হাসপাতালে পিশাচ ঢুকছে। আমি যাই স্যার। কোথায়? আরে আমি সারুম না, ওরে আমি সারুম না স্যার। সাইদুরে মাইরা ফালাইছে। আমার ভাইয়ের মতো আসিল সে। ওই মাগি শয়তান রে আমি সারুম না। যাই স্যার, যদি বাইসা না ফিরি আমার লাশটা গ্রামে পাঠাইয়া দিয়েন, আর বেতনটা আমার মায়ের দিয়েন। ডাক্তার রহমান কিছু বলার আগেই আনোয়ার রাইফেল হাতে গুলি খাওয়া ক্ষিপ্ত বাঘের মতো ছুটে বেরিয়ে গেল। চোখের সামনে বন্ধুকে খুন হতে দেখে তার মাথা খারাপ হয়ে গেছে। আক্কেল গুরুম হয়ে মনুমেন্টের মতো দাঁড়িয়ে রইলেন ডাক্তার রহমান। এমন অশুভ পৈশাচিক রাত তার জীবনে কখনো আসেনি। সে তারা বলেছিল শয়লাভ। সেই শয়লাভের ভয়াল পদধ্বনি স্পষ্ট শুনতে পাচ্ছেন ডাক্তার রহমান। 6। এক মুহূর্ত দ্বিধা করলেন ডাক্তার রহমান। ছুটে গিয়ে টেবিলের ড্রয়ার খুললেন। কার্তুজের বাক্স থেকে 2 মুঠো গুলি নিয়ে অ্যাপ্রনের পকেটে ভরলেন। রিভলভারটা হাতের মুঠোয় চেপে ধরে অতি সন্তর্পণে বেরোলেন কেবিন থেকে। তিনি কাপুরুষের মতো ঘরে বসে থাকবেন আর বাইরে একটার পর একটা খুন হতে থাকবে? এ হতে পারে না। যে বালাই তিনি যেচে হাসপাতালে ঢুকিয়েছেন তার শেষও তিনি দেখে ছাড়বেন। অত্যন্ত সন্তর্পণে হাসপাতালের নির্জন প্যাসেজ ধরে এগোতে লাগলেন তিনি। রিভলভার হাতের মুঠোয়, দৃষ্টি সম্মুখে, কান খরগোশের মতো সতর্ক। ডেসিবেল মাত্রায় অতি সূক্ষ্ম শব্দ কান এড়াবে না তার। কিন্তু যদি আনোয়ারের কথাই সত্যি হয়, যদি সত্যি মেয়েটি অতি মানবীয় কেউ হয়, সত্যি যদি তার গতি হয় বিদ্যুতের মতো, রিভলভারটা তাক করার সময়ও কি পাবেন তিনি? পরক্ষণেই এই চিন্তা বাতিল করে দিলেন ডাক্তার রহমান। বন্ধুর মৃত্যু শোকে আনোয়ারের নার্ভাস ব্রেকডাউন হয়েছে। তরি মোটেই 1 সেকেন্ডে 15 হাত এগিয়ে আসেনি। সে এসেছে নিঃশব্দে। একেবারে কাছে এসে দাঁড়ানোর পর ওরা টের পেয়েছে যখন আর কিছুই করার ছিল না। মানুষ কখনো একটি মানুষ ছাড়া আর কিছুই হতে পারে না। তরি মানসিক বিকারগ্রস্ত অপ্রকৃতিস্থ একটি মেয়ে। তার পাগলামি বন্ধ করতে যথাসময়ে এবং যথাস্থানে একটি গুলি যথেষ্ট। সিতারার ঘরের সামনে এসে এই অস্থির সময়ের মধ্যেও নস্টালজিয়া অনুভব করলেন ডাক্তার রহমান। শয়তানের পূজারী হয়ে এই বৃদ্ধা কখনো কারো ক্ষতি করেনি। আর তরি আপাতত দৃষ্টিতে নিরীহ এই মেয়েটি কি তাণ্ডবী না শুরু করেছে। আগে এই ঘরের সামনে এলেই সিতারাকে ডাক্তার না, ভেতরে এসো বলে ডাক দিত। তখন মনে মনে কিছুটা বিরক্ত হলেও আজ তিনি অনুভব করলেন সেই ডাকে মমতা মেশানো ছিল। কি অদ্ভুত এই জগৎ! মানুষ চলে যায়, তবু তার মমতা রয়ে যায়। ডাক্তারনি, ভেতরে আসো, তোমার লগে কথা আছে। কে কথা বলে? সিতারা নাকি? ডাক্তার রহমানের হৃৎপিণ্ডটা যেন কণ্ঠনালী বেয়ে উঠে এসে আলজিব্বার সাথে সখ্য করতে চাইল। এটা যে সিতারার গলা তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। প্রতিদিন 4-5 বার শুনতে শুনতে এই কণ্ঠ তার মর্মে গেঁথে গেছে। কিন্তু এ কী করে সম্ভব? সিতারা তো এখন অতীত। অতীত কি ফিরে আসতে পারে? অতীত কি বর্তমানের আকৃতি পেতে পারে? অতীত কি তরল পদার্থ, নাকি টাইম ডাইমেনশনের কোনো সমস্যা হয়েছে? অদ্ভুত কোনো উপায়ে প্রকৃতি অতীতকে তার সামনে হাজির করেছে।
ভয়কে এড়িয়ে যেতে শেখেনি ডাক্তার রহমান। কাজেই লম্বা একটা দম নিয়ে এক ধাক্কায় কেবিনের দরজা খুলে ঢুকে পড়লেন তিনি। তার হাতের রিভলভারটা শিকারী কুকুরের মতো উন্মুখ। ঘর খা খা করছে, কোনো প্রাণীর চিহ্ন নেই। ডাক্তার রহমান বুঝতে পারলেন তার হ্যালোসিনেশন হয়েছে। অডিটরি হ্যালোসিনেশন। এক কোণে আলনায় সিতারার কয়েকটি শাড়ি ঝুলছে তার চিহ্ন হিসেবে। সিতারার শরীর থেকে কর্পূরের মতো একরকম গন্ধ বেরোতো। কেবিনের বদ্ধ হাওয়ায় সেই গন্ধটা ঘুরপাক খাচ্ছে এখনো। কেমন যেন হয়ে গেলেন ডাক্তার রহমান। সিতারার বেডে বসে বিছানার চাদরে হাত বোলালেন তিনি। হঠাৎ কি যেন হাতে ঠেকল তার। জিনিসটা হাতে নিয়ে তিনি দেখলেন একটা বহু পুরনো ক্ষয়ে যাওয়া অচল পয়সা। কোনটা হেড কোনটা টেল এখন আর বোঝার উপায় নেই। শয়তান পূজার কোনো অংশ কিনা কে জানে। জিনিসটা তিনি পকেটে ভরলেন। থাক তার কাছে সিতারার এক টুকরো চিঠি। কেন যেন তার মনে হলো এই হাসপাতালে সিতারাই ছিল তার সবচেয়ে আপন। নিতান্ত মূর্খ একজন মহিলা, যে কিনা একজন ভণ্ড সাধুর প্ররোচনায় শয়তানের পূজা করতে করতে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল। অশিক্ষিত এই গ্রাম্য নারীর অন্তরে লুকাইতে ছিল গভীর মমতা। নিজের অতি প্রাকৃত শক্তির উপর কি ভরসাই না ছিল তার। হায় অশিক্ষা! মৃত্যুর মাত্র কয়েকদিন আগে সিতারা তাকে বলেছিল, ডাক্তার, শয়তানের পূজা আন না, আমি মানুষ, মুসলমান, আল্লাহই আমার সব। এখন থেকে ভালো জিনিসের পূজা করুম। ক্ষমতা যেডুক পাইছি মানুষের উপকার করতে না পারি ক্ষতি করুম না। তাই শয়তানে আমারে ছাড়ব কিনা জানি না। তারে ছাড়ছি, জানলে সে আমারে মাইরা ফালাইব। ভাবনায় বিভোর হয়ে গিয়েছিলেন ডাক্তার রহমান। চোখের সামনে যেন এখনো সিতারার হাসি খুশি মুখটা দেখতে পাচ্ছেন। তার হাসির সাথে তার অন্ধ চোখ দুটো হাসত। কোনো কথা বলার আগে গন্ধ নিয়ে দেখে নিত কেউ আড়ি পেতে আছে কিনা। এসব ভাবতে ভাবতে ক্রমশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ডাক্তার রহমান। হঠাৎই যেন তার কানে ভেসে এলো সিতারার কণ্ঠ, ডাক্তার। ডাক্তার রহমান সচকিত হয়ে এদিক ওদিক তাকালেন, কিন্তু শূন্যতা ছাড়া কিছুই দেখতে পেলেন না। ডাক্তার, আবারও সেই কণ্ঠ। ডাক্তার রহমান উঠে দাঁড়ালেন। বহুদূরের অন্য কোনো জগৎ থেকে যেন ইথারের মাধ্যমে ভেসে আসছে সিতারার কণ্ঠ, সিতারার কথা। কে? ডাক্তার রহমানের গলা একটু না কেঁপে পারল না। এবার পুরোপুরি স্পষ্ট শোনা গেল, পালাও ডাক্তার, পালাও। ডাক্তার রহমানের মনে হলো দুহাত সামনেই বিছানায় বসে আছে সিতারা। হাত বাড়ালেই বুঝিবা স্পর্শ করা যাবে। পালাও ডাক্তার, সে তোমার আশেপাশেই আছে, এই দিকেই আইতাছে সে। সে জানে তুমি এইখানে আছো। দৌড়াও। সিতারা, কোথায় আপনি? পালাও, পালাও ডাক্তার। ক্ষীণ হতে হতে সিতারার কণ্ঠ আবার সেই দূর জগতে মিলিয়ে গেল। তখনই খট করে বাইরে একটা আওয়াজ হলো। মনে হলো জজ সাহেব তার হাতুড়ি দিয়ে টেবিল ঠুকে অর্ডার বললেন। খসখস করে একটা শব্দ হলো। তারপরে শোনা গেল কারো পায়ের শব্দ। অত্যন্ত সন্তর্পণে পা টিপে টিপে হাঁটছে সে। এগিয়ে আসছে এদিকেই। অপার্থিব এক আতঙ্কে ডাক্তার রহমানের কণ্ঠনালী শুকিয়ে গেল। এমন ভয় তিনি তার দীর্ঘ জীবনে কখনো পাননি। রিভলভারটা সোজা দরজার দিকে তাক করলেন তিনি। ডান হাতের তর্জনীটা ট্রিগারে। পায়ের শব্দ যতই এগিয়ে আসছে ট্রিগারে তর্জনীর চাপ ততই বাড়ছে। কেবিনের বদ্ধ দরজার ঠিক সামনে এসে থেমে গেল পা দুটো। লম্বা একটা শ্বাস নিল ও দুটোর মালিক। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপরে বিকট শব্দে দরম করে দরজাটা খুলে গেল আস্তে। তার স্বরে চেঁচিয়ে উঠলেন ডাক্তার রহমান। 7 ছাড় আপনি। ঘাম দিয়ে জ্বর ছাড়লো ডাক্তার রহমানের। দিয়েছিলে আর একটু হলে সাবার করে। আমি আগে তোমাকে চিনতে পেরেছি বলে রক্ষা, নয়তো হয় আমি পঞ্চত্বপ্রাপ্ত হতাম, নয় তুমি। ধপাস করে বিছানায় বসে পড়লেন তিনি। আমি তো কথাবার্তা শুই না, ভাবছি ওই হারামজাদি। আনোয়ারও রাইফেলটা ঘাড়ে ফেলে মেঝেতে বসে পড়ল। ডক্টর রহমান অ্যাপ্রনের হাতায় মুখ মুছে বললেন, কথা আমিই বলছিলাম। আনোয়ার হাসল। স্যার বুঝি
বয়সকালে অ্যাক্টিং করতেন? অবাক হয়ে তাকালেন ডাক্তার রহমান। এরকম কেন মনে হলো তোমার? আমি কি যাত্রাপালার বিবেকের মতো ডায়লগ দিচ্ছিলাম নাকি? না স্যার, যেমন আপনি দুইজনের পার্ট একলাই করলেন। মানে? একবার বেডা মাইনছের গলার, আরেকবার বেডির গলার কথা কইলেন। তুমিও তাহলে শুনেছ? ডাক্তার রহমানের শির দ্বারা খাড়া হয়ে গেল। জি স্যার, শুনছি তো। মাথার ভেতরটা অসম্ভব ফাঁকা লাগছে ডাক্তার রহমানের। সেতারার কণ্ঠ তাহলে হ্যালোসিনেশন ছিল না। একসঙ্গে দুজন মানুষের কি শ্রুতি বিভ্রম হতে পারে? আনোয়ার: জি স্যার। আমার চেম্বারে চলো, পানি খাওয়া দরকার, তারপর ঠিক করব এখন আমরা কি করব। চলেন স্যার। চেম্বারে এসে ফ্যানটা ফুল স্পিডে ছেড়ে দিলেন ডাক্তার রহমান। ফিল্টার থেকে ক গ্লাস পানি খেলেন। তার হিসাব করতে ক্যালকুলেটর লাগবে। আনোয়ারের অবস্থা ভিন্ন কিছু নয়। শরীরটা জুড়িয়ে মাথাটা একটু ঠান্ডা হলে ডাক্তার রহমান বললেন, দরজাটা লক করে দাও আনোয়ার। এই অত্যন্ত জরুরি কাজটা আনোয়ারও ভুলে গিয়েছিল। বাইরে মানসিক বিকারগ্রস্ত একটি মেয়ে গাইতি হাতে ঘুরে বেড়াচ্ছে। এ পরিস্থিতিতে দরজা খোলা রাখাটা মারাত্মক অন্যায় হিসেবে বিবেচিত হবার কথা। কাজেই দ্রুত দরজার ছিটকিনিটা লাগিয়ে দিয়ে এলো আনোয়ার। একটা সিগারেট ধরালেন ডাক্তার রহমান। দীর্ঘ টান দিলেন। হুড়মুড়িয়ে একরাশ নিকোটিন ঢুকে গেল মস্তিষ্কের কোষগুলোতে। সাথে সাথে তার মনে হতে পারে দুজন মানুষ একই সাথে হ্যালোসিনেশন হতে পারে যদি দুজনের মানসিক অবস্থা একই স্তরে থাকে। এই মুহূর্তে রিবলিং চেয়ারে বসে ডাক্তার রহমান যা ভাবছেন এবং আশঙ্কা করছেন, মেঝেতে হাত পা ছড়িয়ে বসে থাকা আনোয়ারও তাই। আনোয়ার: স্যার, চলো বেরোই। কোথায় স্যার? ঘরে বসে থেকে লাভ কি? বাইরে মৃত্যু ঘুরে বেড়াচ্ছে। ভয় করে কি হবে? রিনা, সিতারা আর সাইদুরের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে না? সাইদুরের কথা বলতেই সোজা হয়ে গেল আনোয়ার। অবশ্যই হবে স্যার, চলেন। তবে মাথা ঠান্ডা রাখতে হবে। চারদিকে সতর্ক দৃষ্টি রাখা চাই। আমি সামনের দিকে সামলাবো, তুমি পেছনটা কাভার করবে। জি স্যার, চলো তবে। দরজা জানালা বন্ধ থাকায় হাসপাতালের অভ্যন্তরে কোনো হাওয়া চলাচল করছে না। বাতাস স্থির, মৃত মানুষের নিঃশ্বাসের মতো। চারদিকে কবরের স্তব্ধতা। সেই স্থির বাতাসে শুধু ন্যূনতম তরঙ্গ তুলছে দুজন মানুষের নিঃশ্বাস, প্রায় নিঃশব্দ প্রায় দুজন মানুষের নিঃশব্দ প্রায় নিঃশ্বাস। অত্যন্ত সন্তর্পণে পা ফেলছে দুজনেই। উদ্দেশ্য পুরো হাসপাতালে চক্কর দেয়া এবং তরির অবস্থা শনাক্ত করা। হাঁটতে হাঁটতে আবারও সিতারার ঘরের সামনে এসে পড়ল দুজনে। আবারও কি ডাকবে সিতারা? ডাক্তার রহমান মনে প্রাণে চাইলেন ডাকুক। সত্যি হ্যালোসিনেশন কিনা তিনি দেখতে চান। এই হাসপাতালকে ঘিরে একটা কিংবদন্তি রচনা হয়ে আশেপাশের গ্রামের মানুষের মুখে মুখে ফিরুক তিনি চান না। ডাক্তার নেই, ভেতরে আসো, কথা আছে। আনোয়ারের মুখের দিকে তাকিয়ে ডাক্তার রহমান বুঝতে পারলেন সেও ডাক শুনেছে। মাছের পেটের মতো ফ্যাকাশে হয়ে গেছে তার মুখ। ডাক্তার রহমান প্রায় নিঃশব্দে বললেন, আমি ভেতরে গিয়ে দেখছি, তুমি বাইরে নজর রেখো। যাইয়েন না স্যার, ওই ডাইনি হইতে পারে। আমরা তো তাকেই খুঁজছি, তাই না? আমিও আছি স্যার আপনার সাথে। একলা যাওন ঠিক হইব না। না, সব দিকেই সমান নজর রাখা প্রয়োজন। ডাক্তার রহমান খতিয়ে দেখতে চাচ্ছিলেন ব্যাপারটা আসলে হ্যালোসিনেশন কিনা। আর যদি সত্যি সিতারা মরণের ওপার থেকে তার সাথে কথা বলে থাকে, তবে হয়তো তরির ব্যাপারে আরও কিছু জানা যাবে। দরজা ঠেলে সিতারার কেবিনে ঢুকে পড়লেন তিনি। যথারীতি ঘর ফাঁকা। কোনো কথাও আর শোনা যাচ্ছে না। পুরো ব্যাপারটাই যে একটা হ্যালোসিনেশন ছিল এ বিষয়ে আর কোনো সন্দেহ রইল না তার। সিতারার ব্যাপারে সবারই একটা আগ্রহ ছিল। কেউ ঘরের সামনে দিয়ে বিড়াল পায়ে হেঁটে গেলেও টের পেত সে। ডাক দিত সঙ্গে সঙ্গে।
কাজেই এই ঘরের সামনে আসা মাত্র মনে হচ্ছে সে তারা ডাকছে, আর এই শ্রুতি বিভ্রমে ইন্ধন যোগাচ্ছে আজকের ভয়াবহ রাতটা। ছোট একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন ডাক্তার রহমান। এই ভয়াবহ পরিস্থিতিতেও তার যুক্তিবোধ নষ্ট হয়ে যায়নি ভেবে একটু আত্মশ্লাঘা অনুভব করলেন। দরাম করে একটা শব্দ হলো পেছনে। চমকে পেছনে তাকালেন ডাক্তার রহমান। দেখলেন কেবিনের দরজা বন্ধ হয়ে গেছে। তিনি ঘাড় ঘোরালেন এবং সিতারার বেডের ওপাশে তরিকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। আলুথালু চুল, সুন্দর মুখখানাতে পৈশাচিক দৃষ্টি, রূপসী পিশাচিনীর মতো দেখাচ্ছে তাকে। হাতে তীক্ষ্ণধার গাইতিটা উঁচু করে ধরা। ধোকা, সিতারার কণ্ঠ নকল করে তাকে ডেকে এনেছে এই মেয়ে। এমন বুদ্ধিমতী মানসিক রোগী তিনি আজ অবধি দেখেননি। জিন্নাত আলী কই? একই মানুষের কণ্ঠ। শকুন যদি কথা বলতে পারত বোধ এরকমই শোনাতো। জিন্নাত আলীরে আমার বড় দরকার, নইলে আমি বাসুম না। শুয়োরের বাচ্চা কই? তরি। ডাক্তার রহমান শান্ত কণ্ঠে বললেন, শান্ত হও, নিজের কেবিনে চলো, কাল সকালে তোমার কথা শুনব। এরপর ডাক্তার রহমান যা দেখলেন তা অবিশ্বাস্য। 3.5 হাত লম্বা খাটটা এক লাফে পেরিয়ে এলো তরি। ডাক্তার রহমান কিছু বুঝে ওঠার আগেই দেখলেন মেয়েটা তার দেড় হাত সামনে দাঁড়িয়ে আছে। বিদ্যুৎ গতিতে মাথার উপর গাইতি তুলল সে। ডাক্তার রহমান রিভলভার তুললেন আলোর গতিতে। মাত্র 6 ইঞ্চি দূরে থেকে ডান চোখে ভারী বুলেটের আঘাতে ছিটকে বিছানায় পড়ল তরি। তারপর উল্টে পড়ে গেল বিছানার ওপাশে। তখনই দরজা খুলে ছুটে এলো আনোয়ার। কি হয়েছে স্যার? দরজা বন্ধ করছে কে? আইসি ভঙ্গিতে একটা সিগারেট ধরালেন ডাক্তার রহমান। পেটের ওপাশে তরির লাশ পড়ে আছে, এপাশে নিয়ে এসো। আনোয়ারের মুখ উজ্জ্বল হয়ে উঠল। মরছে মাগি? খাটের ওপাশে গিয়েই চেঁচিয়ে উঠল, কই স্যার, কিছুই তো নাই। ঠোঁট থেকে সিগারেট পড়ে গেল ডাক্তার রহমানের। দৌড়ে গেলেন আনোয়ারের পাশে, খাটের নিচে উকি দিলেন, জানালা খুলে বাইরে দেখলেন। পুরো ঘর খানা তল্লাশ করলেন। নেই, নেই তো নেই। গাইতি সহ বিলকুল উবে গেছে সদ্য গুলি খেয়ে উল্টে পড়া মেয়েটা। এই প্রথম ডাক্তার রহমান উপলব্ধি করলেন হাসপাতালে অতি প্রাকৃত কিছু ঘটছে। খুব কাছে থেকে যদি কারো চোখে গুলি করা হয়, চোখ গেলে দিয়ে একদলা ঘিলু সহ মাথার পেছনের অংশটি চৌচির করে বুলেটের বেরিয়ে যাবার কথা, এবং এরপরে 1 সেকেন্ডও জীবিত থাকা অসম্ভব। তরি মেয়েটা শুধু বেঁচেই নেই, এক ফোঁটা রক্তের চিহ্ন না রেখে বিলকুল হাফিস হয়ে গেছে। সদ্য ঘটে যাওয়া ঘটনার কোনো জাগতিক ব্যাখ্যা খুঁজে পেলেন না ডাক্তার রহমান। জাগতিক নিয়মে যা ঘটা অসম্ভব, সেরকম কোনো ঘটনা যখন অবলীলায় ঘটে যায়, তখন তাকে আর জাগতিক বলা চলে না। সেই তখন বহির্জাগতিক, মহাজাগতিক কিংবা হয়তো কে জানে অজাগতিক কিছু হয়ে ওঠে। কি ভাবেন স্যার? আপনি কি ওরে দেখছেন গুলি করছিলেন? মনে হয় ভুল দেখেছি। চলো হাসপাতালের বাকি অংশটা ঘুরে আসা যাক। মোটামুটি বেপরোয়া ভঙ্গিতে পুরো হাসপাতালে ঘুরে বেড়ালেন দুজনে। মৃত্যু যখন 1.5 হাত সামনে এসে দাঁড়ায়, তখন শুধু মানুষ কেন, বিড়ালের মতো নিতান্ত নিরীহ কোনো প্রাণীও বেপরোয়া হয়ে ওঠে। কিন্তু নিষ্ফল। তরির চিহ্ন আর দেখা গেল না। আনোয়ার। স্টোররুমে দাঁড়িয়ে সিগারেট ধরালেন ডাক্তার রহমান। কোথাও তো নেই, কোনো জায়গায় তো খুঁজতে বাকি নেই। আছে স্যার। সামান্য বিস্মিত হয়ে তাকালেন ডাক্তার রহমান। কোথায়? লাশ কাটা ঘর। 8। মর্গের দরজাটা খুলে গেল মৃদু ক্যাসকোচ শব্দ করে। হাসপাতালটা উদ্বোধন হবার পর থেকে আজ অবধি কোনো লাশ এখানে প্রবেশ করেনি। আজই প্রথম এ ঘরে মৃতদেহ প্রবেশ করল, তাও একসঙ্গে 3টি। ঘরের দেয়াল জুড়ে অসংখ্য স্টিলের ড্রয়ার। এরই মধ্যে যে কোনো 3টিতে শুয়ে আছে রিনা, সিতারা আর সাইদুর। এক সময় ডাক্তার রহমানের মনে হতো মানসিক হাসপাতালে লাশ কাটা ঘরের প্রয়োজন কি।
এখানে অপঘাতে মারা যাওয়া রোগীর সংখ্যা নগণ্য, কিন্তু আজ মনে হচ্ছে প্রয়োজন আছে। মেন্টাল হোমে খুব বেশি রোগী অপাঘাতে অপঘাতে মারা যায় না সত্যি, কিন্তু একদিনে আবার 3জনও মারা যেতে পারে। সব কিছুরই স্থান কাল পাত্র আছে, মৃত্যুর কোনো স্থান কাল পাত্র নেই। এই যে তিনি আনোয়ারকে নিয়ে এই ঘরে ঢুকলেন, জীবিত যে বেরোতে পারবেন তার নিশ্চয়তা কে দেবে? কোনো কোন ঘুপসিতে সেই রূপালী পিশাচিনী ঘাপটি মেরে থাবা গেড়ে বসে আছে কে বলতে পারে? যে কোনো মুহূর্তে মাথায় একটি ইঁদুরের গর্ত নিয়ে লুটিয়ে পড়তে পারেন টাইলস দেয়া মেঝেতে। যেহেতু এই ঘরে খুব ঘন ঘন যাতায়াতের প্রয়োজন পড়ে না, কাজেই এখানে আলো খুব উজ্জ্বল নয়। হালকা কমলা রঙের আলোয় স্বপ্নের মতো মনে হচ্ছে লাশ কাটা ঘরটা, তবে দুঃস্বপ্ন অবশ্যই। ঘরে কেউ আছে কিনা বোঝার জন্য তল্লাশি চালানোর কোনো প্রয়োজন নেই। এখানে ভারী কোনো আসবাবপত্র নেই যে উকিঝুঁকি মেরে দেখতে হবে। ঘরের মাঝখানে শুধু দুটো টেবিল আছে মৃতদেহ সুরতহাল করার জন্য, তার তলাতেও কেউ বসে নেই। একমাত্র হতে পারে শত শত লাশ সংরক্ষণের ডয়ারগুলোর কোনো একটিতে সে গুটিসুটি মেরে বসে থাকতে পারে, তবে সে সম্ভাবনা নাকচ করে দিলেন ডাক্তার রহমান। ডয়ারগুলোতে অত্যন্ত মজবুত তালা মারা, শিকল ভাঙা হাত দিয়ে তৈরি, এই তালা ভাঙতে পারবে না। শুধু এখানে নয়, এই হাসপাতালে প্রত্যেকটি ঘরের তালাই অত্যন্ত মজবুত। দরজা ভাঙলেও ভাঙা যেতে পারে, কিন্তু তালা ভেঙে ঘরে ঢোকা অসম্ভব। আনোয়ারকে সঙ্গে নিয়ে হাসপাতালের প্রত্যেকটি ঘর তন্ন তন্ন করে তল্লাশি করেছেন ডাক্তার রহমান, এবং তল্লাশি শেষে সবগুলো ঘর লক করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন সাউন্ড প্রুফ সিস্টেম। কাজে যে কোনো শব্দই এখন কানে আসবে তার। ভয় একটাই, সিতারার কেবিনে ঘটে যাওয়া ঘটনাটার থেকে তরি মেয়েটির অদৃশ্য হবার ক্ষমতা আছে বলে মনে হচ্ছে। ঘরের মাঝখানে এসে দাঁড়ালেন ডাক্তার রহমান, সতর্ক দৃষ্টি বোলালেন চারদিকে। আনোয়ারও একই রকম সতর্ক। যারা ধূমপায়ী অস্বস্তিকর অথবা ভীতিকর কোনো পরিস্থিতিতে এলে তাদের ধূমপানের তৃষ্ণা প্রবল হয়। কাজেই একটা সিগারেটে অগ্নিসংযোগ করলেন ডাক্তার রহমান। লক্ষ্য করলেন আনোয়ার লোভার্থর চোখে একবার তাকিয়েই চোখ সরিয়ে নিল। আনোয়ার, স্যার খাও নাকি? মাঝে মধ্যে স্যার। ডাক্তার রহমান একটা সিগারেট এগিয়ে দিলেন তার দিকে, সাথে সাথে কান মলল আনোয়ার। যে না স্যার, যে না স্যার, আপনার সামনে আমি। আরে খাও খাও, আমি তুমি বলে কিছু নেই, এখন শুধু আমরা। অত্যন্ত লাজুক ভঙ্গিতে সিগারেটটা ধরালো আনোয়ার। পরিস্থিতি যখন সবার জন্য সমান বিপজ্জনক হয়ে ওঠে, তখন উঁচু নিচু বলে কিছু থাকে না। সব মানুষ তখন এক কাতারে চলে আসে। মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লিরা প্রত্যেকেই জানেন তারা সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে এসেছেন। তাদের সবার সামনে মহাবিপদ। একদিন প্রত্যেককেই দাঁড়াতে হবে সমানভাবে সৃষ্টিকর্তার সামনে। হিসাব দিতে হবে কৃতকর্মের। কাজেই নামাজের সময় সবাই এক কাতারে চলে আসেন। মাথার উপর টং করে একটা আওয়াজ হলো। মনে হলো ধাতব কিছু দিয়ে ছাদে হালকা টোকা দিচ্ছে কেউ। ঝট করে মাথা তুললেন ডাক্তার রহমান। চোখ ছানা বড়া করে তিনি দেখলেন টিকটিকির মতো ছাদের সাথে লেপ্টে রয়েছে তরি। মাথাটা 180 ডিগ্রি ঘুরিয়ে তাকিয়ে আছে তার দিকে। হালকা কমলা আলোয় তার চোখ দুটো জ্বলছে বিড়ালের মতো। উল্টো হয়ে হামাগুড়ি দিয়ে ছাদের এক কোণায় সরে গেল তরি। তারপর টিকটিকির মতোই মাথা নিচের দিকে দিয়ে দেয়াল বেয়ে নেমে এলো মাটিতে। আনোয়ার রাইফেল তাক করল। ডাক্তার রহমান তাকে নিরস্ত করলেন। একে গুলি করে ফায়দা হবে না, আগেই বোঝা গেছে। গাইতি তুলল তরি। জিন্নাত আলী কই? ডাক্তার রহমান বললেন, জানি না। তুই জানিস, আমারে ফাঁকি দিতে পারবি না, বল সে কই?
বলবো না। না বললে কি করবি তুই? পশুর মতোই গড়গড়িয়ে গর্জন করলো মেয়েটা। বাতাসে উড়ে যেন এক মুহূর্তে চলে এলো ডাক্তার রহমানের সামনে। আনোয়ার রাইফেল তোলার চেষ্টা করতেই বাঁ হাত দিয়ে তাকে ঠেলে দিল মেয়েটা। 4 হাত দূরে ছিটকে পড়ল সে। গাইতি তুলে কোপ বসালো তরি। হতবিহ্বল ডাক্তার রহমান কোনো বাধা দিতে পারলেন না। তার মাথার তালুর ইঞ্চিখানেক উপরে এসে থেমে গেল গাইতিটা। ক্রুব্ধ গর্জন করে কয়েক হাত পিছিয়ে গেল তরি। ডাক্তার রহমান কিছুই না বুঝে তাকিয়ে রইলেন। তরি বলল, এক শর্তে আমি এখান থেকে চলে যেতে পারি। কি শর্ত? তোর পকেটে যা আছে সব আমাকে দিয়ে দিতে হবে। ডাক্তার রহমান হতভম্ব হয়ে বললেন, তুমি টাকা পয়সা চাও? আগে বললেই হতো। 3জন মানুষকে মেরে ফেলার কি দরকার ছিল? অত কথা শুনতে চাই না। পকেটে যা আছে দে, না হলে আরও লাশ পড়বে। আনোয়ারের মাথা বরাবর গাইতিটা ধরল তরি। এক মুহূর্ত ভাবলেন ডাক্তার রহমান, তারপর বললেন, ঠিক আছে, এই নে। পকেট থেকে মানিব্যাগ, মোবাইল ফোন, সিতারার ঘরে পাওয়া খুয়ে যাওয়া পয়সাটা, রিভলভারের গুলি সবই নামিয়ে রাখলেন মাটিতে। রিভলভারটা রাখার আগে একটু দ্বিধা করলেন তিনি। এটা ছাড়া তিনিও অসহায়। যদি হারামজাদি আবারও হামলা করে? আবার ভাবলেন, এটা দিয়েই বা তিনি করবেন কি? এর গুলিতে তো তরির কিছুই হয় না। হাত থেকে ফেলে দিলেন তিনি রিভলভারটা। পরপর কয়েকটি ঘটনা ঘটে গেল। তরির চোখে পৈশাচিক আনন্দ ঝিলিক দিয়ে উঠতে দেখলেন তিনি। ক্ষুধার্ত হায়নার মতো এক লাফে ডাক্তার রহমানের সামনে এসে দাঁড়ালো সে। পর মুহূর্তে গাইতিটা তুলল। ডাক্তার রহমান প্রস্তুত হলেন মৃত্যুর জন্য। বেকুবের মতো মৃত্যু। একজন মানসিক বিকারগ্রস্তের কথায় পকেটের সব বের করে দিয়েছেন তিনি। এমন মৃত্যু যেখানে কলমা পড়ার সময়টুকু পাওয়া যায় না। হঠাৎ চোখের কোণে একটা নড়াচড়া লক্ষ্য করলেন তিনি। দেখলেন লাশ রাখার একটা ডয়ার সরাত করে খুলে গেল। সেখান থেকে বের হয়ে বাতাসে ভেসে সিতারার দেহটা যেন সাইক্লোনের গতিতে চলে এলো তরির পেছনে। তরির চুলের মুঠি ধরে টেনে পেছনে নিয়ে গেল সে। এক পাক ঘুরিয়ে ছুঁড়ে দিল ঘরের এক কোণে। দেয়ালে সজোরে বাড়ি খেয়ে মেঝেতে আছড়ে পড়ল তরি। গুটিসুটি মেরে পড়ে রইল সেখানেই। তারপর ডাক্তার রহমানের দিকে তাকিয়ে কিছুই হয়নি ভঙ্গিতে সিতারা বলল, ডাক্তারনি, আছো কেমন? দুঃখ পাও নাই তো? হতভম্ব হয়ে তাকিয়ে আছেন ডাক্তার রহমান। কিছু বলার জন্য তার মুখটা বার কয়েক খুলে আবার বন্ধ হয়ে গেল। বহু কষ্টে তিনি বলতে পারলেন, আপনি মরেননি? হ, মইরা গেছি তো। ঘাড় কাত করে কিন্নর কণ্ঠে বলল সিতারা। মেলা কষ্ট হইছে। মাথা ফুটা হইয়া গিলু বাহির হইয়া গেছে। ওই হারামজাদি মারছে আমারে। পয়সাটা একটু দূরে রাখছি আর মরছি। কিসের পয়সা? ও মা, পয়সার জোরেই তো বাইসা রইছ। পয়সাটা ফালাইছ বইলাই তো তোমারে আমার আইসা বাঁচাইতে হইল। তো আপনি আবার জীবিত হলেন কি করে? আমি জীবিত কেডা কইছে তোমারে? আমারে তো এখনো কবরে দেও নাই। কবর না দিলে আল্লাহর কাছে যাবো কেমনে? জলদি কবর দাও ভাই। যারা মারা যায় কবর দেওয়ার আগে সবাই কি ফিরে আসে? সিতারা হাসল, শিশুর সারল্য মাখা হাসি। সবাই তো আমার মতো শয়তানের পূজা কইরা ক্ষমতা পায় নাই। আল্লাহর আছে লাখ শুকুরিয়া। শয়তানের থেইকা পাওয়া ক্ষমতা শয়তানের বিরুদ্ধে কাজে লাগাইতে পারছি। কে শয়তান? ও আল্লাহ, কয় কি? এখনো বোঝো নাই? তরি শয়তানের সেলা। হারামজাদি তো বাইসা নাই, ফিরে আসছে আমার মতোই। তোমারে কইছিলাম না লাশে লাশ ফালাইব? মানে? আর কিছু কইতে পারুম না, নিজে বুঝা লওগা। আমি বেশিক্ষণ থাকতে পারুম না, শক্তি ফুরাইয়া আসছে। মইরা গেলে শক্তি বেশিক্ষণ থাকে না। আগের মতোই বাতাসে ভেসে গিয়ে ডয়ারে ঢুকে পড়ল সিতারা। কিছুই না বুঝে দাঁড়িয়ে রইলেন ডাক্তার রহমান।
এমন সময় চোখের কোণে আরও একটি নড়াচড়া লক্ষ্য করলেন তিনি। ঘুরে দাঁড়ালেন এবং তরিকে গাইতি সহ উঠে দাঁড়াতে দেখলেন। পৈশাচিক চোখে তার দিকে তাকিয়ে আছে তরি। ঝট করে পয়সাটা তুলে নিলেন ডাক্তার রহমান। লাশে লাশ ফালাইব, কথাটার অর্থ এখন বুঝতে পারছেন তিনি। পরপারের এক অশুভ শক্তি এপারে এসে খুন খারাপই শুরু করেছে। এমন সময় কে যেন দরজা খুলল লাশ কাটা ঘরের। ডাক্তার রহমান ফিরে তাকালেন এবং দেখতে পেলেন জিন্নাত আলী দাঁড়িয়ে আছেন। বিলুপ্ত হয়ে যাওয়া ড্রাগনের মতোই গর্জন করে উঠল তরি। বিষাক্ত সাপের মতো ফোঁস করে একটা আওয়াজ করে ছুটে গেল জিন্নাত আলীর দিকে। তার স্যুটের কলার চেপে ধরে বলল, কোথায় ছিলে এতদিন? ডাক্তার রহমান দেখলেন জিন্নাত আলী কোনো বাধা দেওয়ার বা প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন না। অদ্ভুত চোখে তাকিয়ে আছেন তরির দিকে। সেই চোখে কোনো ভয় নেই বাঁচার আকুতি, আছে শুধু বিস্ময়। বহুদিন পর খুব কাছের একজন মানুষের সাথে দেখা হলে যে দৃষ্টিতে মানুষ তাকায় সেরকম। কে? কম্পিত কণ্ঠে প্রশ্ন করলেন জিন্নাত আলী। কে তুমি? আমারে তুই চিনিস না? জিন্নাত আলীর কলার ধরে সজোরে ঝাঁকি দিল তরি। চিনিস না আমারে তুই? জিন্নাত আলী ভয় পেলেন বলে মনে হলো না। বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে মানুষ ভয়ের ঊর্ধ্বে চলে যায়। তোমার নাম তরি? তোর সন্দেহ আছে? তুমি আমাকে কেন খুঁজছ? জানিস না তুই? প্লিজ বলো, আমাকে কেন খুঁজছ? আমার মা আমারে পাঠাইছে, বলছে তোরে মাইরা যেন ঘরে ফিরি। কে তোমার মা? নাম কি? তরি জিন্নাত আলীর মুখের খুব কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে কি যেন বলল। ডাক্তার রহমান দূর থেকে শুনতে পেলেন না। জিন্নাত আলীকে দেখে মনে হলো তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন। তরি তার কলার ধরে না রাখলে হয়তো পড়েই যেতেন তিনি। গায়েতিটা উঁচু করে ধরল তরি। আজ তোরে মেরে ঘরে ফিরব আমি। বহুদিন মারে দেখি না, তাই তোরে যন্ত্রণা দিয়ে মারব, যে যন্ত্রণা তুই আমাদের দিছিলি। গায়েতিটা ঘ্যাস করে জিন্নাত আলীর উরুতে গেঁথে দিল তরি। রাতের সবটুকু নিস্তব্ধতাকে চৌচির করে দিয়ে আর্তনাদ করে উঠলেন জিন্নাত আলী। গায়েতিরা মোচড় দিতে দিতে তরি বলল, কেমন মজা! অন্যরে কষ্ট দেওয়ার সময় মনে থাকে না নিজের কষ্ট কেমন লাগে। ডাক্তার রহমান কি করবেন বুঝে উঠতে পারছিলেন না, অথচ কিছু একটা করা দরকার। ওই পিশাচিনীর গায়ে অসুরের শক্তি, এদিকে সেতারাও আবার ডয়ারে ঢুকে বসে আছে। ডাক্তার, সেতারার গলা। ডয়ারের ভেতর থেকে কথা বলছে সেতারা। এজন্যই বোধহয় ভোতা লাগছে তার কণ্ঠ। ডাক্তার, তোমার হাতের পয়সাটা ওই মাগির কপালে চাইপা ধরো, এছাড়া কোনো উপায় নাই। জলদি করো, সময় নাই। আবারও ক্ষীণ হতে হতে মিলিয়ে গেল সেতারার গলা। রেসের ঘোড়ার মতো ছুটলেন ডাক্তার রহমান। জিন্নাত আলীর পেছনে এসে দাঁড়ালেন। বিদ্যুৎ গতিতে তরির কপালে পয়সাটা বুড়ো আঙুল দিয়ে চেপে ধরলেন তিনি। .22 বোরের রাইফেলের গুলি খাওয়া বাঘের মতো গর্জে উঠল তরি। দৃষ্টি উপরের দিকে চলে গেল। সেই দৃষ্টিতে হঠাৎই ভর করল রাজ্যের শূন্যতা। এক মুহূর্ত ওভাবেই দাঁড়িয়ে রইল। তারপর তার শরীরটা যেন মোমের মতো গলে যেতে শুরু করলো। আমারে শেষ করতে পারবি না, আমার শেষ নাই। আমি আবার আসবো, আবার। ধীরে ধীরে বসে পড়ল মেঝেতে। পয়সাটা সরালেন না ডাক্তার রহমান। তরি শুয়ে পড়ল এবং দু একটি খিঁচুনি দিয়ে স্থির হয়ে গেল তার শরীরটা। ইতোমধ্যে আনোয়ার জিন্নাত আলীর উরু থেকে গাইতিটা বের করে সেখানে নিজের শার্টটা বেঁধে দিয়েছে। ডাক্তার রহমান তাকে ধরে বললেন, স্যার, আপনি ঠিক আছেন? জিন্নাত আলীর বিস্ময় এখনো কাটেনি। শূন্য শুধু আকাশ আর অঙ্ক বইয়ে থাকে না। মানুষের চোখেও মাঝে মাঝে ও বস্তু ভর করে। আকাশ আর অঙ্ক বইয়ের যাবতীয় শূন্যতা এখন জিন্নাত আলীর চোখে। চোখ ফিরিয়ে ডাক্তার রহমান দেখলেন তরির শরীরটা আবারও অদৃশ্য হয়ে গেছে। 9 পরদিন সকাল। জিন্নাত আলী উরুতে ব্যান্ডেজ নিয়ে বসে আছেন ডাক্তার রহমানের ঘরে। হাসপাতালের অন্যান্য ডাক্তাররাও উপস্থিত। তারা ডাক্তার রহমানকে অভিযোগ করছেন, এত বড় একটা ঘটনা ঘটে গেল গতরাতে, অথচ
তাদেরকে কেন কোনো খবর দেয়া হলো না? ডাক্তার রহমান সাফাই গাইছেন। তিনি অন্য কাউকে বিপদে ফেলতে চাননি। তিনি ওই মেয়েকে হাসপাতালে এনেছেন, এজন্য অন্যরা কেন প্রাণ দেবে? প্রাথমিক আলোচনা শেষে ডাক্তার রহমান জিন্নাত আলীর দিকে তাকালেন। জিন্নাত আলী সাহেব, আমরা সত্যি কথাটা জানতে চাই। জিন্নাত আলী তাকালেন। মানে? কাল রাতে যা হয়ে গেল এর পেছনে কোনো না কোনো ভাবে আপনি জড়িত, নইলে ওই মেয়ে আপনাকে চিনল কি করে? আমার মনে আছে প্রথম দিন আমার মুখে ওই মেয়ের নাম শুনেই চমকে উঠেছিলেন আপনি। ঘটনাটা আমাদের খুলে বলুন। এটা হালকা কোনো ঘটনা নয়। 3জন মানুষের প্রাণ গেছে, আরও যেতে পারত। আমি মনোবিজ্ঞানের চিকিৎসক, আপনার মুখ দেখে অনেক কিছুই বুঝতে পারছি। বলুন, নইলে আমরা একযোগে ইস্তফা দেব। জিন্নাত আলী কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে শুরু করলেন। আমি যা বলতে যাচ্ছি, এরপর ইচ্ছে করলে আপনারা আমাকে ফাঁসির কাঠগড়ায় পৌঁছে দিতে পারেন। তবু আজ আমি বলবো, পাপ বাপকেও ছাড়ে না। আমার পাপ আমাকে আজও ছাড়েনি। আপনারা হয়তো জানেন আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় মারা যায়। আজকাল ডাক্তাররা আগে থেকেই ডায়াগনোসিস করে বলে দিতে পারে সন্তান ছেলে হবে নাকি মেয়ে। আমার স্ত্রী আগে থেকেই জানতো তার সন্তানটি মেয়ে হবে। সে তার অনাগত সন্তানের নাম রেখেছিল তরি। একটা মৃদু গুঞ্জন উঠল ঘরে। আপনারা এটা জানেন যে মৃত্যুর কয়েকদিন আগে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এবং ওই অবস্থাতেই সে আত্মহত্যা করে। কথাটা পুরোপুরি সত্যি নয়। সে আত্মহত্যা করেনি। তাকে আমি ধাক্কা দিয়ে 22 তলা থেকে ফেলে দিয়েছিলাম। গুঞ্জনটা আরেকটু জোরালো হলো। ডাক্তার রহমানই শুধু অস্থির হলেন না, তিনি জানেন পৃথিবী হচ্ছে এমন একটা গ্রহ যেখানে কিছুই অসম্ভব নয়। যা আমাদের অভিজ্ঞতায় আছে তাকে আমরা বলতে পারি আছে। আমাদের অভিজ্ঞতায় কিছু একটা না থাকা মানেই এই নয় যে সেটা নেই। হয়তো আছে, আমরা জানি না। তিনি শান্ত গলায় বললেন, কারণটা বলুন। আপনি নিঃসন্তান ছিলেন, অবশেষে আপনি বাবা হতে যাচ্ছিলেন। এতে আপনার অতিশয় আনন্দিত হওয়াই স্বাভাবিক। আনন্দ সহ্য করতে পারেননি বলে নিশ্চয় আপনি আপনার স্ত্রীকে মেরে ফেলেননি। দীর্ঘশ্বাস ফেললেন জিন্নাত আলী। ওই সন্তান আমার ছিল না। ডাক্তার অনেক আগেই আমাকে বলে দিয়েছিল আমি কখনো সন্তান জন্ম দিতে পারবো না। আমি সেই বাস্তবতা মেনে নিয়েছিলাম। মানতে পারিনি আমার স্ত্রী। সে একটি সন্তানকে গর্ভে ধারণ করার জন্য উন্মাদ হয়ে উঠেছিল। আমাদের বাড়ির কেয়ারটেকারকে সে বিরাট অঙ্কের টাকা দিয়ে রাজি করিয়েছিল তাকে একটা সন্তান দেবার জন্য। টাকার লোভে সে রাজি হলো। ওই সন্তান সেই কেয়ারটেকারের। আমি মানতে পারিনি ব্যাপারটা। সবই জানতে পেরেছিলাম আমি। স্ত্রীকে চাপ দিচ্ছিলাম সন্তানটা নষ্ট করার জন্য। আর যাই হোক, টাকার বিনিময়ে ধারণ করা সন্তান আমার চাই না। কিন্তু ও রাজি হচ্ছিল না। সংসারে অশান্তি শুরু হলো। আমি হয়তো বেশি চাপ প্রয়োগ করে ফেলেছিলাম। ওর মাথা খারাপ হয়ে গেল। বলতে শুরু করলো, সবাইকে বলে দেব কে সন্তানের বাবা। তোমার মতো বাপ আমার মেয়ের দরকার নেই। ওর সত্যিকারের বাপের পরিচয়ে ও পরিচিত হবে। আমারও কেমন জানি মাথা খারাপের মতো হয়ে গেল। হাজার হোক, মান সম্মানের ব্যাপার। এই ঘটনা জানাজানি হলে পত্রিকায় রিপোর্ট হবে, সাংবাদিক আসবে। কাজে একদিন গভীর রাতে তাকে আমি ফেলে দিলাম। কাল রাতে তরিকে দেখে চমকে উঠেছিলাম। হুবহু আমার স্ত্রীর চেহারা। এ কি করে সম্ভব? ঘরে এখন পিনপতন নীরবতা। সবাই হতভম্ব হয়ে গেছে এই ঘটনা শুনে। ডাক্তার রহমান মোটামুটি বুঝতে পারলেন তরি জিন্নাত আলীর মৃত মেয়ে। একটা বিষয় শুধু পরিষ্কার হচ্ছে না, মা মারা গেলে তার গর্ভের সন্তানও মারা যায়। তরি কিভাবে ফিরে এলো? ও যেভাবে ওর বাড়ির বর্ণনা দিয়েছিল তা আসলেই কবরের কথা ছিল। কবর থেকে উঠে এসেছে মেয়েটি তার মৃত্যুর প্রতিশোধ নিতে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতেও তিনি অভিজ্ঞতাবাদেরই আশ্রয় নিলেন। যা তার অভিজ্ঞতায় আগে ছিল না, তাকে তিনি অবিশ্বাস কোনোটাই করেননি। এখন তার অভিজ্ঞতা হয়েছে, কাজেই তিনি বুঝতে পারছেন জগতে এমন কিছু ঘটনা ঘটে যার পার্থিব ব্যাখ্যা দেওয়া যায় না। মৃদু গুঞ্জন শুনে ডাক্তার রহমান দেখলেন
জিন্নাত আলী অজ্ঞান হয়ে গেছেন। অবতরণিকা। মানসিক সমস্যা দেখা দিয়েছে জিন্নাত আলীর। কারোর সাথে কথা বলেন না, শুধু একা একা বিড়বিড় করেন। মনোযোগ দিয়ে শুনলে কিছু অর্থহীন শব্দ শোনা যায় তার মুখ থেকে। নারা রিকা রাশা রিয়, নারা রিকা রাশা রিয়। ডাক্তার রহমানের ধারণা, অলৌকিক এই ঘটনার তীব্রতা সহ্য করতে না পেরে জিন্নাত আলী মেন্টালি ডিসঅর্ডার হয়ে পড়েছেন। তার প্রতিষ্ঠিত হাসপাতালেই ভর্তি করা হয়েছে তাকে। স্ত্রীকে হত্যার অনুতাপের ফসল এই হাসপাতাল। তার দেয়া সত্য মেনে 8-10টা রোগীর মতোই অত্যন্ত যত্ন করে চিকিৎসা করা হচ্ছে তাকে। ডাক্তার রহমানই তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। তাকে সাহায্য করছে আরেকজন। হাসপাতালে সম্প্রতি একজন নতুন নার্স নিয়োগ দেওয়া হয়েছে। তার নাম খেয়া। 24-25 বছর বয়সী একটি মেয়ে, অত্যন্ত ভদ্র এবং কাজের প্রতি আন্তরিক। সে এই হাসপাতালের খুব সুখ্যাতি শুনেছে এবং এরকম একটি কল্যাণমুখী প্রতিষ্ঠানে কাজ করতে সে খুবই আগ্রহী। নার্সিংয়ের উপর তার ট্রেনিং নেওয়া আছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কিছুদিন কাজ করার অভিজ্ঞতাও আছে। কিন্তু জিন্নাত আলী কেন যেন এই নার্সটিকে দেখলেই আতঙ্কে নীল হয়ে যান। এই আতঙ্কের কথা তিনি কাউকে বলেননি যে তার ধারণা তরি মেয়েটি খেয়া হয়ে ফিরে এসেছে। খেয়া তো তরিরই সমার্থক শব্দ। মেয়েটি যখনই তাকে ওষুধ খাওয়াতে আসে তিনি আতঙ্কে নীল হয়ে যান। তার এই আতঙ্ক দেখে মেয়েটিও কেমন যেন রহস্যময় ভঙ্গিতে হাসে, অশুভ হাসি। যেন নিঃশব্দে বলে, দাঁড়া, 2 দিন অপেক্ষা কর, তোকে না নিয়ে ঘরে ফিরব না। আমি, আমার মা আর তুই একসাথেই থাকবি। আমাকে স্বীকৃতি দিতে চাসনি তুই, স্বীকৃতি দিতেই হবে। কাউকেই বলেননি তিনি এসব কথা। পাগলের কথা কে বিশ্বাস করবে? বড় ভয় করে জিন্নাত আলীর। সমাপ্ত।